আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আজকের আলোচনায় আমাদের অতিথি হিসেবে আছেন অবশেষে বাংলাদেশ বিমান বাহিনীতে জঙ্গি সংক্রমণ ঘটেছে। অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, কিন্তু এরকম সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাচ্ছিল না। গত 2-3 ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটি নিয়ে আলাপ হচ্ছিল। বিস্তারিত খোঁজ নিয়ে নিশ্চিত হয়ে আজকে এই ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো। শেষ পর্যন্ত সাথে থাকবেন। বাংলাদেশে অনেকদিন ধরেই জঙ্গিদের উপস্থিতির কথা বলা হচ্ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে, বিশেষ করে ডক্টর ইউনূসের পক্ষ থেকে এটি বরাবরই অস্বীকার করা হচ্ছিল। বাংলাদেশে আমরা দেখেছি আইসিসির পতাকার আদলে পতাকা নিয়ে রাজপথে মিছিল করতে, যখন ধানমন্ডি 32 নম্বরে মুজিব ভবন ভাঙা হচ্ছিল, সেখানেও আমরা আইসিসির অনুরূপ পতাকা দেখেছি। এর আগে আওয়ামী লীগ সরকার কিন্তু এই জঙ্গিদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিল, কিন্তু তার আগে বিএনপি জামাত সরকারের আমলে আমরা বাংলা ভাই, জঙ্গি শায়ক, আমরা নানাবিধ জঙ্গিদের তৎপরতা দেখেছি। তারা একসাথে 63টা জেলায় বোমাবাজি করেছিল। কিন্তু তারপরেও এই জঙ্গি আছে কি নেই এটি নিয়ে এক ধরনের লুকোচুরি খেলা চলতেই থাকে। একদল বলছে যে বাংলাদেশে জঙ্গি নেই, এগুলো শেখ হাসিনার সরকারের বানানো। আরেক দল আরো অনেক কথা বলছে। তার আগে একটু বলে নি যে বিমান বাহিনীতে কি ঘটেছে, তারপরে প্রাসঙ্গিক আলোচনাগুলো করব। টিটিপি, তেহরিকে তালেবান পাকিস্তান, এরা আফগানিস্তানের যে তালেবান বাহিনী তাদেরই অনুসারী একটা ইসলামী সশস্ত্র জেহাদি গ্রুপ, যাদেরকে বলা হয় পাকিস্তানি তালিবান। এরা মূলত অপারেট করে পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত বরাবর, এবং এরা চায় তাদের যে এরিয়ায় তারা অপারেট করে সেই প্রদেশে তারা শরিয়া আইন চালু করতে চায়। 2024 সালের জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থান, যাকে আমরা এই কারণেই জঙ্গি অভ্যুত্থান বলি, যে রেজিম চেঞ্জ, তারপর থেকে বাংলাদেশ হয়ে গেছে জঙ্গিদের উর্বর ভূমি। আপনারা জানেন যে 5ই আগস্টের পরে প্রায় সব জঙ্গিদের জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। তার আগে নরসিংদীতে জেল ভেঙে অনেক জঙ্গি পালিয়ে গেছে, এবং তারপর থেকেই এই জঙ্গিদের উত্থান। এবং এই বাংলাদেশের এই জঙ্গি নেটওয়ার্ক গড়ে তোলার জন্য আন্তর্জাতিক অনেক জঙ্গি সংগঠনের দৃষ্টি পড়েছে, তার মধ্যে টিটিপি অন্যতম। পাকিস্তানে বাংলাদেশ বিমান বাহিনীর একজন ওয়ারেন্ট অফিসার টিটিপির হয়ে কাজ করার সময় গ্রেপ্তার হয়, এবং পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তান পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে সে বাংলাদেশ এয়ারফোর্সের এই টিটিপির সাথে ইনভলভমেন্টের বিষয়ে অনেক ইনফরমেশন দেয়। তখন কর্তৃপক্ষের টনক নড়ে, এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশে যে ঢাকার যে কুর্মিটোলা এয়ার খন্দকার এয়ারবেস, যশোরে মতিউর রহমান এয়ারবেস এবং চট্টগ্রামে জহুরুল্লাহ এয়ারবেস, সেখানে তারা ব্যাপক ইনভেস্টিগেশন করে, এবং সেখানে ইনভেস্টিগেট করতে গিয়ে তারা এই টিটিপির বাংলাদেশ নেটওয়ার্কের অস্তিত্ব খুঁজে পায়। চট্টগ্রামের যে জহুরুল হক এয়ারবেসের কথা বলছি, সেখানে যে মসজিদের প্রধান ইমাম, তিনি সম্ভবত এই বাংলাদেশের টিটিপির মূল রিক্রুটার, তিনি মূল রিক্রুট করে থাকেন বলে ধারণা করা হচ্ছে। তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরো অনেক, 2 জন স্কোয়াড্রন লিডার, 10 জন জুনিয়র কমিশন অফিসার, ওয়ারেন্ট অফিসার, নানান পদের এদের গ্রেপ্তার করা হয়েছে। এর বাইরে আরো প্রায় ডজন খানেককে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করছে। এর মধ্যে দেখা যাচ্ছে যে 6 জন ওয়ারেন্ট অফিসার বা ওই লেভেলের, তারা তাদের কর্মস্থল থেকে ছুটি না নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, এবং সম্ভবত তারা কেউ তুরস্কে গেছে, কেউ পাকিস্তানে গেছে, কেউ পর্তুগাল গেছে, কেউ নিউজিল্যান্ড গেছে। তার মানে একটা ব্যাপক জঙ্গি তৎপরতা এই বাহিনীর সাথে ইনভলভ হয়েছে। এখন যে কথা বলছিলাম, যে বাংলাদেশে যখনই বলা হচ্ছে জঙ্গিদের তৎপরতা বাড়ছে বা জঙ্গি আছে, তখন একটা গ্রুপ বলছে জঙ্গি নেই,
এটা শেখ হাসিনার সরকারের একটা খেলা, পাতানো খেলা। আবার এরাই বলছে যে এই জঙ্গি জঙ্গি ধোয়া তুলে আমেরিকা এদেশে সামরিক অস্ত্র বেচতে চায় বা জঙ্গিদের তৎপরতা কমানোর নামে বাংলাদেশে ঢুকতে চায়। ভারতেরও হয়তো এটা একটা মেকিং গেম, এর ফলে তারা বাংলাদেশকে চাপের মুখে রাখবে, এরকম নানাবিধ কনস্পিরেসি থিওরি দিয়ে তারা আসলে সত্যটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আজকে আমি সিডনি গিয়েছিলাম, আমাদের এই নববর্ষের মেলা আজকে হলো। বঙ্গবন্ধু কাউন্সিল অফ অস্ট্রেলিয়া, এটা অস্ট্রেলিয়ার বাঙালিদের সবচেয়ে বড় মেলা এবং এটা এখন একটা মাল্টি কালচারাল মেলা হয়ে গেছে। শুধু বাঙালিরা নয়, বিভিন্ন দেশের লোকজন এখানে পারফর্ম করে। এখানে তারা আহ, দর্শক হিসেবে বা তারা এখানে আসে, মানে এটা একটা একদম বহুজাতিক মেলা। এবং এখানে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় মিনিস্টার, এমপি, বাংলাদেশি যারা বিভিন্ন কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছে তারাও আসেন। সো এই মিলন মেলায় গিয়েছিলাম এবং আমি একটু আমার বাসা থেকে দূরে এসেছি, তো সারাদিনে প্রায় 650 কিলোমিটার ট্রাভেল করে এই মধ্যরাতে আমি এই শোটা রেকর্ড করছি। তো আসার পথে আমি বাংলাদেশে কাজ করতো, এই বিশেষ করে এই জঙ্গিদের নিয়ে কাজ করতো এরকম একজন রিটায়ার্ড পুলিশ অফিসারের সাথে কথা বলছিলাম। তো আমি তাকে বললাম যে আসলেই কি জঙ্গি আছে, নাকি এই যে কনস্পিরেসি থিওরির কথা যারা বলে যে এটা আমেরিকার বানানো গল্প, এটা ভারতের বানানো গল্প, এটা শেখ হাসিনা সরকারের একটা চাল। তো তিনি নিশ্চিত করে বললেন, এবং তিনি হলি আর্টিজানে যে জঙ্গি আক্রমণ হয়েছিল, হ্যাঁ, সেটি নিয়ন্ত্রণ করতে যে নিজে গুলিবিদ্ধ হয়েছিলেন, তো তিনি বললেন যে বাংলাদেশে জঙ্গিদের বাম্পার ফলন হতো, কিন্তু শেখ হাসিনার সরকার যেহেতু জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন সেহেতু জঙ্গিদের অপারেট করাটা খুব কঠিন হয়ে গিয়েছিল। এবং শেখ হাসিনার আমলে এই বিভিন্ন বাহিনীর, সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এদের বিভিন্ন দেশে পাঠিয়ে এই জঙ্গি দমনের উপরে বিশেষ ট্রেনিং দিয়ে আনা হয়েছিল। সুতরাং তাদের জঙ্গি দমন কর্মসূচিটা খুব স্ট্রং ছিল। কিন্তু এই 24-5 আগস্টের পর থেকে একদম সেটা আগের মতো নেই এবং জঙ্গিদের অভয় আরণ্য হয়েছে। এবং একটি গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি যে মহাখালীতে যে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের, আর্মিদের যে একটা ক্লাব আছে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে অনেক অবসরপ্রাপ্ত অফিসার রয়েছেন যারা সরাসরি বাংলাদেশে এই জঙ্গি নেটওয়ার্কের সাথে জড়িত, এবং তারা অনেকেই এই জঙ্গিবাদ সম্প্রসারণের শুধু ভূমিকায় রাখেন না, পৃষ্ঠপোষকতাও দিয়ে থাকেন। সো আমার মনে হয় যে যেহেতু বিড়ালের গলায় ঘন্টাটা পরানো হয়ে গেছে, পাকিস্তান বাংলাদেশ সরকারকে বলেছে এবং বাংলাদেশ সরকার এটা নিয়ে কাজ করেছে এবং এটি এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমেও চলে এসেছে। সুতরাং এটিকে আর আড়াল করার কিছু নেই। এই বাস্তবতা মেনে নিয়ে বাংলাদেশে জঙ্গিদের দমন করতে হবে, কারণ এই জঙ্গিরা এরা বাংলাদেশকে একদিকে যেমন অস্থির করবে, অস্থিতিশীল করবে। এই যেমন গত বছর 4 জন বাংলাদেশি পাকিস্তানে গিয়ে পাকিস্তান এই টিটিপি এদের পক্ষে পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিহত হয়েছেন। তাদের 3 জনের নাম জানা গেছে, একজন ফয়সাল, একজন রতনঢালি, আর একজন জুবায়ের। এবং এই 3 জনের বয়স, 2 জনের বয়স 22, একজনের বয়স 29। অর্থাৎ এই অল্প বয়সী তরুণদের ধর্মের কথা বলে, জিহাদের কথা বলে এই যে রিক্রুট করছে জঙ্গি নিয়ে, এর ফলে বাংলাদেশ শুধু ঝুঁকির মুখে পড়ছে তা না, আমাদের প্রতিবেশী ইন্ডিয়া, যেটা পাকিস্তানের একটা টার্গেট, যে বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতকে অস্থির করা, ভারতে আক্রমণ করা, তো সেই ঝুঁকিটাও কিন্তু বাড়ছে। এবং সমস্যা হলো যে বাংলাদেশে বর্তমানে যে সরকারটি রয়েছে, বিএনপি সরকার, এবং যে বিরোধী দল রয়েছে জামাতে ইসলাম, তারা উভয়ই এই জঙ্গিদের লালন পালনের সাথে সম্পৃক্ত। এমনকি জামাতে ইসলামের যিনি আমির এবং যিনি সংসদের বিরোধী দলীয় নেতা, তার ছেলেও কিন্তু এই জঙ্গি সম্পৃক্ততার জন্য একবার গ্রেপ্তার হয়েছিল। আর বিএনপির কথা তো শুরুতেই বললাম, ইভেন এবার তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পরেও
তার সাথে যারা দেখা করেছে, এরকম অনেক ছবিতে দেখা গেছে যে জঙ্গিবাদের সাথে সম্পৃক্ত আহ, বেশ কিছু লোক তার কাছে গিয়ে দেখা করেছে এবং সেই ছবি ফলো করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে। সুতরাং বাংলাদেশের জন্য একটি ভীষণ অ্যালার্মিং ঘটনা, এবং জঙ্গিবাদ যদি এভাবে বাড়তে থাকে তাহলে এমনিতেই বাংলাদেশ ভিসা পায় না, অধিকাংশ দেশেই এখন ভিসা দেয় না, ঢুকতে দেয় না, এবং বাংলাদেশের নানাবিধ সংকট, বাংলাদেশের কাছে এখন টাকা নেই, বাংলাদেশের কাছে তেল নাই, কৃষক তেলের অভাবে ডিজেলের অভাবে সেচ দিতে পারছে না, সার কারখানা বন্ধ। তো নানাবিধ জটিলতার মধ্যে যদি এই জঙ্গি সম্পৃক্ততা যোগ হয় তাহলে একেবারে সোনায় সোহাগা, বাংলাদেশকে একেবারে সেই সুদান ইয়েমেন লেভেলের ট্যাগ দিতে পৃথিবী বসে থাকবে না। প্রিয় বন্ধুরা, দেশের জন্য আসলেই দুঃসময়। এই জঙ্গিবাদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতেই হবে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। ভারত কি সত্যি শেখ হাসিনাকে নিয়ে অবস্থান বদলাচ্ছে, নাকি এটা শুধু কূটনৈতিক ভাষার আড়ালে আরেকটি বড় রাজনৈতিক কৌশল? ঢাকার প্রত্যর্পণ অনুরোধ এবং দিল্লির পর্যালোচনা, এই দুই শব্দের মাঝেই কি লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড়? আজ আমরা বিশ্লেষণ করব একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক রিপোর্ট, সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ অনুযায়ী হাসিনা ইস্যুতে দিল্লি আসলে কি বার্তা দিচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত লিডস নিউজে। সম্মানিত দর্শক, ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে এখন দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নতুন উত্তেজনা তৈরি হয়েছে, নতুন আলোচনা আসলে চলছে। বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। এর আগেও জানানো হয়েছে, অতি সম্প্রতি আবার জানানো হয়েছে। এরপর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করছে। মানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে তাদের যিনি মুখপাত্র রণধীর জয়সওয়াল, তিনি কয়েকদিন আগে এটি বলেছেন যে পর্যালোচনা করা হচ্ছে। কূটনীতিতে এই একটি শব্দ পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কূটনীতিতে শব্দ কখনোই শুধু শব্দ নয়, এগুলো হচ্ছে অবস্থানের সংকেত। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশ যখন সরাসরি না বলে না, আবার হ্যাঁ বলে না, তখন সেটিই সবচেয়ে কৌশলগত অবস্থান। সাউথ চায়না মর্নিং পোস্ট তাদের বিশ্লেষণে বলছে, ভারতের এই অবস্থান আগের তুলনায় কিছুটা নমনীয়তার ইঙ্গিত দিচ্ছে। আগের তুলনায় বলতে অন্তর্বর্তী সরকারের আমলে ভারত একটু রিজিড ছিল, অনমনীয় ছিল, এখন নমনীয়। কিন্তু বলছে যে এটি তারপরও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, অর্থাৎ দিল্লি এখনো সিদ্ধান্তহীন অবস্থাতেই আছে, আবার বিষয়টি উপেক্ষাও করছে না। ভারতের অবস্থান কি জটিল মনে হচ্ছে আপনার কাছে? বিশ্লেষকদের মতে এই ইস্যুতে ভারতের সামনে একাধিক জটিল বাস্তবতা কাজ করছে। প্রথমত, শেখ হাসিনা ভারতের দীর্ঘদিনের ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্র। তার শাসন আমলে ভারতের নিরাপত্তা, সীমান্ত এবং আঞ্চলিক সহযোগিতায় বড় ভূমিকা ছিল শেখ হাসিনার। ভারতকে প্রশান্তির একটা অনুভূতি তিনি দিতে পেরেছিলেন। দ্বিতীয়ত, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন একটি সংবেদনশীল পর্যায়ে আছে। ইউনূসের সেই শীতল অবস্থা থেকে এখন বরফ গলতে শুরু করেছে, কিন্তু এখনো এটি বলা যাবে না যে একে সকল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। এই যে সংবেদনশীল পর্যায়ে বলা হচ্ছে, কারণ রাজনৈতিক পরিবর্তনের পর ঢাকার কূটনৈতিক অবস্থানও কিছুটা পরিবর্তিত হয়েছে, পুরোপুরি বলা যাচ্ছে না। তৃতীয়ত, আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার ইস্যু, কারণ শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা আছে এবং সেখানে মৃত্যুদণ্ডের সাজা রয়েছে।
এই তিনটি বাস্তবতাকে যদি আমরা বিশ্লেষণ করি বা মিলাই, তাহলে বোঝা যাবে যে দিল্লির সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা জটিল। আঞ্চলিক রাজনীতির জন্যও কিন্তু এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ এই ইস্যু এখন আর শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে যুক্ত হয়েছে চীনের ক্রমবর্ধমান প্রভাব এই অঞ্চলে, পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক পুনঃসম্পর্ক এবং দক্ষিণ এশিয়ায় শক্তির ভারসাম্য পরিবর্তন। এসব কারণেই ভারত খুব সতর্কভাবে প্রতিটি পদক্ষেপ নিচ্ছে বলে মনে করা হচ্ছে, কারণ একটি ভুল সিদ্ধান্ত পুরো আঞ্চলিক কূটনৈতিক ভারসাম্য নষ্ট করে দিতে পারে। তাহলে ভারত কি সত্যি তাকে ফেরত দেবে? এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি। এই প্রেক্ষাপটে আইন বিশেষজ্ঞরা কি বলছেন? আইন বিশেষজ্ঞরা বলছেন বিষয়টি অত সহজ নয়, কারণ ওই যে বললাম, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় আছে, মানবাধিকার এবং মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতি আছে, এবং সবচেয়ে বড় কথা, রাজনৈতিক ঝুঁকি আছে। অর্থাৎ এই সিদ্ধান্ত শুধু আদালতের রায় নয়, বরং কূটনৈতিক হিসাব নিকাশের বিষয়। এই জন্যই বিশেষজ্ঞরা বলছেন এই ইস্যু আইনের চেয়েও বেশি রাজনৈতিক, কারণ প্রত্যর্পণ চুক্তি থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সবসময় রাজনৈতিক পর্যায়ে নেওয়া হয় বা গৃহীত হয়। এ প্রসঙ্গে ভারতের দিল্লির ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক অভিনব মেহরোত্রা বলেছেন, ভারতের সক্রিয়ভাবে পর্যালোচনা করার দাবির বিষয়টি গুরুত্বপূর্ণ, তবে এটি এখনো প্রক্রিয়াগত ভাষা। এটি সরাসরি উপেক্ষা বা প্রত্যাখ্যানের তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু তার মানে এই নয় যে ভারত তাকে হস্তান্তর করতে প্রস্তুত। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি নয় বরং রাজনৈতিক ইস্যু বলেই মনে করেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির ইনস্টিটিউট অফ সাউথ এশিয়ান স্টাডিজের গবেষণা ফেলো অমিত রঞ্জন। গোয়ার মন্ত্রায়া ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের প্রতিষ্ঠাতা এবং প্রেসিডেন্ট শান্তি মেরিয়েট ডি সুজা তিনি বলেন, ভারতের দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত করা। তিনি বলেন, তাকে ঢাকার কাছে সমর্পণ করা মানে কার্যত আওয়ামী লীগের অবসান। ডিসুজা আরো বলেন, ঢাকা যদি আবার ভারত বিরোধী অবস্থানে ফিরে যায়, তখন চাপ প্রয়োগের ক্ষেত্রে শেখ হাসিনা সবসময় দিল্লির জন্য একটি কৌশলগত সম্পদ হয়ে থাকবেন। আমি মনে করছি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। ভারতের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদীকে আপনারা জানেন যে বাংলাদেশে হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগকে অনেক বিশ্লেষকের মতে বা অনেক বিশ্লেষক মনে করছেন এটি একটি ডিপ্লোম্যাটিক মেসেজ, যেখানে দুই দেশ সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারত এখন কোনো স্পষ্ট অবস্থান নিচ্ছে না। না তারা বলছে ফেরত দেবে, না তারা বলছে ফেরত দেবে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দিল্লি এখন দরজা বন্ধও করছে না, আবার খুলেও দিচ্ছে না। এই যে মাঝামাঝি অবস্থান, আসলে এটি একটি কৌশলগত বার্তা। চাপের জন্য জায়গা রাখা, সম্পর্কের জন্য দরজা খোলা রাখা এবং সময় নেওয়া, এবং কূটনীতিতে এই সময় নেওয়াটাও একটা বড় কৌশল। এখন প্রশ্ন হলো, দিল্লির এই অবস্থান আসলে কি বোঝাচ্ছে? বিশ্লেষণ করলে তিনটি সম্ভাবনা আমাদের সামনে আসে। প্রথমত, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, মানে ভারত। দ্বিতীয়ত, রাজনৈতিক চাপ বুঝে সিদ্ধান্ত নিতে চাইছে, মানে বাংলাদেশ কেমন চাপ দেয়, কেমন কূটনীতি নিয়ে সামনে আগায়। তৃতীয়ত, সম্পর্কের ভারসাম্য নষ্ট না করে সময় কিনছে, ওই যে বললাম সময় কিনছে। এই তিনটি মিলেই পর্যালোচনা শব্দটির আসল অর্থ তৈরি হচ্ছে। এই যে রণধীর জয়সওয়াল বললেন পর্যালোচনা করছি, এই তিনটির সমন্বিত ফল হচ্ছে এই পর্যালোচনা। তাহলে প্রশ্ন আসে একটাই, এটা কি সত্যি শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে প্রথম
ইতিবাচক পদক্ষেপ মানে ভারতের দিক থেকে, নাকি এটি শুধু কূটনৈতিক ভাষার ভেতরে লুকানো আরেকটি বড় রাজনৈতিক কৌশল? উত্তর এখনো স্পষ্ট নয়, কিন্তু একটা বিষয় নিশ্চিত, হাসিনা ইস্যু এখন আর শুধু বাংলাদেশ বা ভারতের অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন দক্ষিণ এশিয়ার কূটনীতির অন্যতম কেন্দ্রবিন্দু, অন্যতম ইস্যু। আর এর প্রতিটি সিদ্ধান্ত ভবিষ্যতের আঞ্চলিক রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে। ছিল এই পর্যন্তই। সবাই